বিগত ভিডিওগুলো থেকে আপনারা অ্যামাজন প্রাইভেট লেভেলের বিজনেসটা শুরু করার জন্য যতটুকু নলেজের প্রয়োজন সেগুলো আপনার হয়ে গেছে। এখন একটা কমপ্লিট বিজনেসের রোডম্যাপ দরকার, যেটা ফলো করে আপনি অ্যামাজন প্রাইভেট লেভেল বিজনেসটাকে ফুল ম্যানেজমেন্ট করতে পারবেন। তো চলেন আমরা আজকে এই ভিডিওতে এই জিনিসটাই কভার করার চেষ্টা করব যে ফুল অ্যামাজন প্রাইভেট লেভেল বিজনেসটা আসলে কি, এখানে কি কি নলেজের প্রয়োজন এবং কি কি ডকুমেন্টস নিয়ে আপনাকে কাজ করতে হবে ইন ফিউচারও যেন কোনো ঝামেলা না পড়তে হয়। বিগত সবগুলো ভিডিও ছিল বিজনেস নলেজের পার্টের অংশ, যেখানে আপনারা শিখছেন কীভাবে একটা প্রোডাক্ট প্রপারলি রিসার্চ করতে হয়, কিভাবে সাপ্লায়ার নিয়ে কাজ করতে হয় এবং আর এখানে একটা বিষয় অবশ্যই জানিয়ে রাখা উচিত, সেটা হলো যখন আপনারা 8-10 জন সাপ্লায়ারের সঙ্গে কাজ করবেন তখন তাদের যে স্যাম্পলগুলো, প্রোডাক্টের স্যাম্পলগুলো আপনার ডিএচএনের মাধ্যমে আপনার কাছে নিয়ে এসে প্রপার আপনার কিউসিটা টেস্ট করবেন, যে কোন সাপ্লায়ারের স্যাম্পল নিয়ে আপনি কাজ করলে বেশি প্রফিটেবল করতে পারবেন, আপনার কিউসি নিয়ে কোনো প্রবলেম হবে না। এবং বিগত ভিডিওগুলো থেকে আমরা জানার চেষ্টা করছি বা আমরা শিখছি কীভাবে শিপিং নিয়ে কাজ করতে হয়, লজিস্টিক নিয়ে কাজ করতে হয়, কীভাবে লিস্টিং অপটিমাইজেশন নিয়ে কাজ করতে হয়, কীভাবে পিপিসি রান করতে হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই দুইটা পার্ট তথা এক্সটার্নাল মার্কেটিং এবং গ্রোথ স্ট্র্যাটেজি আমরা আসলে এখনও পর্যন্ত কোনো ভিডিও দেই নাই। তো এক্সটার্নাল মার্কেটিং জিনিসটা হচ্ছে আপনি অ্যামাজনের বাহিরে থেকে কিভাবে ট্রাফিক টেনে অ্যামাজন মার্কেট প্লেস নিয়ে আসবেন, ইমেল মার্কেটিংয়ের থ্রুতে কিংবা ফেসবুক মার্কেটিং থ্রু কিংবা ইনস্টাগ্রাম বা আপনার নিজস্ব ওয়েবসাইটের থ্রুতে আপনি কিভাবে এক্সটার্নাল ট্রাফিককে নিয়ে এসে আপনার অ্যামাজনের মধ্যে যেই গ্রোথ বা অ্যামাজনের মধ্যে যেই প্রোডাক্টের র্যাঙ্কিংটাকে, এক্সটার্নাল র্যাঙ্কিংটাকে আছে এটাকে ইনশিওর করবেন। তো এটা নিয়ে আমরা ডিফারেন্ট একটা আলাদা ভিডিওস আনার চেষ্টা করব। তারপরের বিষয়টা হচ্ছে গ্রোথ স্ট্র্যাটেজি। এটা আপনার ওন বিষয়, আপনি এবং আপনার টিম নিয়ে আপনারা আসলে এই পুরো স্ট্র্যাটেজি তৈরি করবেন কীভাবে এটা প্রত্যেকটা প্রোডাক্ট খেতে এটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এই জন্য এটা একান্ত আপনার এবং আপনার টিমের কাজ। তো এই ছিল বিজনেস নলেজের পার্ট। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজনেস ডকুমেন্টের পার্ট, এবং এটাই আমাদের এই ভিডিওর মেন আলোচ্য বিষয়। তো বিজনেস ডকুমেন্টস পার্টের মধ্যে আমরা একটা অ্যামাজন প্রাইভেট লেভেল, পূর্ণাঙ্গ অ্যামাজন প্রাইভেট লেভেল করার জন্য যে বিজনেস ডকুমেন্টসগুলো হয়ে থাকে সেগুলোকে কাভার করার চেষ্টা করছি। তো এখানে মেজর দুই ধরনের ডকুমেন্টস হয়ে থাকে, একটা হচ্ছে কোম্পানি ডকুমেন্টস আর একটা হয়ে থাকে ব্র্যান্ডেড ডকুমেন্টস। কোম্পানির ডকুমেন্টসগুলোর মধ্যে সাধারণত হয়ে থাকে এলএলসি, ইআইএন, অপারেটিং এগ্রিমেন্ট, ইউএস বিজনেস অ্যাড্রেস এবং বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর ব্র্যান্ডেড ডকুমেন্টসগুলোর মধ্যে হয়ে থাকে ট্রেডমার্ক সিরিয়াল নাম্বার অ্যাপ্লিকেশন, ট্রেডমার্ক সার্টিফিকেট, অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রি অ্যাপ্রুভাল, GS1 বারকোড সার্টিফিকেট, কপিরাইট ডকুমেন্টস, সাপ্লায়ার এগ্রিমেন্ট, কিউসি ইন্সপেকশন রিপোর্ট এবং প্রোডাক্ট কমপ্লায়েন্স সার্টিফিকেটস। তো এগুলো যে আপনাকে ইনিশিয়াল পর্যায়ে সবগুলোই লাগবে এমনটা না, আপনি যেগুলো খুব দরকারি সেগুলো নিয়ে আপনি অ্যামাজন প্রাইভেট লেভেল বিজনেসের জার্নিটা শুরু করতে পারেন। তারপরে আপনার স্টেজ ভেদে ভেদে আপনার প্রোডাক্ট এবং আপনার ব্র্যান্ড অনুযায়ী, আপনার ব্র্যান্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী আস্তে আস্তে আপনার ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে। এখন চলেন আমরা বিজনেস ডকুমেন্টস এর যে পার্টগুলো আছে এলএলসি, ইআইএন সহ, এবং ব্র্যান্ডেড ডকুমেন্টসের যে পার্টগুলো আছে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন এবং আদার্স ডকুমেন্টসগুলো নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলি। তো বিজনেস ডকুমেন্টসের মধ্যে প্রথম পার্ট, কোম্পানি ডকুমেন্টসের মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রচলিত সেটা হচ্ছে এলএলসি ডকুমেন্টস। তো এলএলসি ডকুমেন্টসটা মূলত কী? এলএলসি এটা যে আপনার সেল বৃদ্ধি করবে বা এটা যে একটা লাইসেন্স এমনটা কিছু না, এটা জাস্ট আপনার কোম্পানিটা ইউএসের মধ্যে ফরমেশন হয়েছে, এটা রেজিস্টার্ড হয়েছে, এটার একটা জাস্ট একটা নথি। এটার বাইরে যারা এলএলসির ডেফিনেশনকে অনেক বাড়ায় চাড়ায় বলে আসলে এটা সব ভুয়া। তো এটা ভার্চুয়ালভাবেও কোনো লাইসেন্স না, এটা ফিজিক্যালও কোনো লাইসেন্স না, এটা জাস্ট শুধু একটা নিবন্ধিত নথি। তো এলএলসিটা আসলে কাদের জন্যে? এলএলসিটা যে যারা প্রাইভেট লেভেল বিজনেস করতেছে বা যারা অ্যামাজন বিজনেস করতেছে সবার জন্য কি এলএলসি লাগবে? আসলে না, সবার জন্য এলএলসি লাগবে না। যেমন ধরেন কেউ জেনেরিক লিস্টিং করছে বা এমপিএল লিস্টিং করে কাজ করতেছে, তারা কিন্তু এলএলসি ছাড়াও কাজ করতে পারবে। কিন্তু প্রাইভেট লেভেল বা হোলসেল, প্রাইভেট লেভেল বলতে কারো যদি ব্র্যান্ড বড় করার ইচ্ছা থাকে, হ্যাঁ, এখানে প্রোটেকশনটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ, তাহলে তার অবভিয়াসলি এলএলসিটা করতে হবে। ঠিক তেমনভাবে হোলসেলের ক্ষেত্রেও
হোলসেলের সাপ্লাইয়ের অ্যাক্সেস সে পাইতেছে না, প্রাইস লিস্ট পাইতেছে না, অথরাইজেশন পাইতেছে না, তারপর ইনভয়েস রিলেটেড প্রবলেম, সেগুলোর জন্য তাকে অবশ্যই এলএলসির দিকে যাইতে হবে। তো প্রাইভেট লেভেলে এলএলসির মেন কাজ হচ্ছে আপনার প্রাইভেট লেভেল বিজনেসটাকে প্রোটেকশন দেওয়া। অনেক ক্ষেত্রে এমন হয় ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের ক্ষেত্রে যে লিঙ্ক অ্যাকাউন্ট হয়ে যায়। তো আপনার যদি এলএলসি থাকে তো সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টটা যেভাবে তাড়াতাড়ি রিকভারি করে ফেলতে পারবেন, অন্য কোনো বইয়েতে এইভাবে অ্যাকাউন্ট ফিরে নিয়ে আসা পসিবল না। তো এলএলসির মধ্যে প্রত্যেকটা স্টেট ভেদে কিন্তু ভিন্ন ভিন্ন দিক আছে, ভালো দিক আছে, খারাপ দিক আছে। আপনার এলএলসি করার পূর্বে আপনার যে এলএলসির যে স্টেট, এই স্টেটের পলিসিগুলো আপনার আসলে ক্লিয়ারলি খুব জানাটা দরকারি। যেমন ধরেন সিকিউরিটি দিক থেকে আপনি যদি এলএলসি করতে চান তাহলে আপনার অবশ্যই ওয়েমিং স্টেট যেটা, এটা সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে। কারণ এখানে যে আপনার ওনারের ডকুমেন্টস এবং আপনার মেম্বারের ডকুমেন্টস, এগুলো তথ্য আসলে পাবলিকালি করা হয় না, এগুলো অ্যানোনিমাস করে রেখে দেওয়া হয়। পক্ষান্তরে আপনি যদি নিউ ইয়র্কে এলএলসি করেন, আপনাকে কিন্তু নিজের টাকা দিয়ে আলাদাভাবে পাবলিকেশন করতে হবে। তো বিষয়টা কেমন যেন উল্টা না, পুরোটাই বিপরীতমুখী। এইরকমভাবে টেক্সাসের মধ্যে আপনি যদি এলএলসি করেন তখন সেক্ষেত্রে হ্যাঁ, ওয়েমিং স্টেট এবং ফ্লোরিডা এবং টেক্সাস, এই তিনটে স্টেটের মধ্যে আবার স্টেট ট্যাক্স থাকে না। বাকি অন্য যে সমস্ত স্টেটগুলো আছে এগুলোর উপর আবার স্টেট ট্যাক্স লাগাই থাকে। তো আপনার কাছে যদি ট্যাক্সের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয় তখন আপনি এই সমস্ত তিনটার মধ্যে কোনো একটা করতে পারেন, যেহেতু এখানে স্টেট ট্যাক্সটা ফ্রি। আবার টেক্সাসের মধ্যে আপনার ইনফ্রাস্ট্রাকচার, তারপরে সাপ্লায়ারের একটা বিগ কোয়ান্টিটি, আপনি সমস্ত সাপ্লায়ারগুলো আপনি টেক্সাসে পেয়ে যাবেন স্বাভাবিকভাবে, কারণ ওখানে ওখানে হচ্ছে প্রচুর পরিমাণ সাপ্লায়ার অ্যাক্সেস আছে। ফ্লোরিডাতেও আছে কিন্তু তুলনামূলক কম। কিন্তু ফ্লোরিডা আবার খারাপ দিক আছে। খারাপ দিক বলতে ফ্লোরিডা আপনি যদি যেটা অ্যানুয়াল রিপোর্ট, এই রিপোর্টটা করার সময় যদি আপনি লেট করেন তখন লেট ফি পেনাল্টি হিসেবে $400 মতো চার্জ করে। আবার আপনার অ্যাকাউন্ট বলছে আপনার এলএলসিটা ডিঅ্যাক্টিভেশন হয়ে যাওয়ারও সম্ভাবনা থেকে যায়। আবার টেক্সাসের মধ্যেও খারাপ দিক আছে। তো এগুলো সব মিলে দেখে চিন্তা ভাবনা করে আপনি আসলে ঠিক করবেন যে আপনি কোন স্টেটের এলএলসি নিয়ে কাজ করবেন। কারণ এলএলসি যে আপনি বানাইতেছেন এটা মূলত শর্ট টার্ম না, আপনার বিজনেসটাকে লং টার্ম প্রোটেকশন দেওয়ার জন্য। লং টার্ম আপনি চিন্তাভাবনা করে আপনার জন্য যেই মডিউলটা কাজ করবে সেই মডিউলে আপনি আসলে আগাবেন এলএলসির ক্ষেত্রে। সো আমাদের কথা হচ্ছে আপনার বিজনেস স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার এলএলসি স্টেট নির্বাচন করতে হবে এবং আপনি লং টার্ম বেনিফিটের দিকে তাকায়েই মূলত বিজনেস মডেল ডকুমেন্টগুলো রেডি করবেন, এবং যেন আপনার ইন ফিউচার কোনো ঝামেলা, হ্যাসেল, ক্যালকুলেশনের রেগুলার মধ্যে যেন ফেস করতে না হয়। তো কোম্পানি ডকুমেন্টসের পরবর্তী বিষয় হচ্ছে ইআইএন তথা এমপ্লয় আইডেন্টিফিকেশন নাম্বার। এটা হচ্ছে 7 ডিজিট বা 9 ডিজিটের একটা সংখ্যা হয়ে থাকে। প্রথম দুইটাকে প্রিফিক্স বলে, আর বাকি যে 7টা ডিজিট আছে এটাকেই বলা হচ্ছে আইডেন্টিফায়ার। তো এই 7 বা 9 ডিজিটের সংখ্যা যেটা আইআরএস থেকে আবেদন করে আপনার নিতে হয়, সাধারণত যারা এসএসএন ধারী না, যারা হচ্ছে নন ইউএস রেসিডেন্টস, তারা হচ্ছে ইআইএন আবেদন তাদেরকে ফ্যাক্সের থ্রুতে করতে হয়। তো এটা একটা লেন্থি প্রসেস, আমরা সব কিছু দেখাবো আপনাকে, সমস্যা নাই। তো এটা যখন আপনার আসবে, এটা আসার পরে আপনি আসলে ব্যাংক সেট আপ থেকে শুরু করে অ্যামাজন অ্যাকাউন্ট সেট আপ থেকে শুরু করে সাপ্লায়ারের, যদি আপনি কোথাও যারা হোলসেল করেন তারা সাপ্লায়ারের সঙ্গে যোগাযোগ করার সময়ও কিন্তু এই ইআইএন নাম্বারটা লাগে। আর ইআইএন আপডেট হইতে কিন্তু সময় লাগে, সার্ভারের মধ্যে আপডেট হইতে সময় লাগে। তো আপনারা যখন ইআইএনটা বের করবেন তারপরে সাথে সাথে যে অ্যামাজন অ্যাকাউন্টে সেটা ফিট করবেন, এমনটা করলে কিন্তু হবে না, তখন কিন্তু ইরর আসে। তো এই ইরর থাকা অবস্থায়ও যদি আপনি রেখে দেন আপনার অ্যাকাউন্টটা, তখনও কিন্তু প্রবলেমটা হয়। তো ইআইএন নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ, আইআরএস থেকে এটা বের করতে হয়। এটা এলএলসির যে ফরমেশন নাম্বার আছে ওইটার মতোই ইআইএন নাম্বারটাও সেম গুরুত্বপূর্ণ। তো আপনারা এলএলসি ডকুমেন্টস ফরমেশন করার পরে ইআইএনের ডকুমেন্টসও বের করে ফেলবেন। তার পরবর্তী বিষয় হচ্ছে অপারেটিং এগ্রিমেন্ট। এটা আসলে অফিসিয়ালি কোনো এগ্রিমেন্ট বা কোনো গভর্নমেন্ট প্রোভাইড করা কোনো ডকুমেন্টস না। এটা জাস্ট আপনি অ্যাজ এ ওনার, আপনি এবং আপনার এমপ্লয়ি যদি থাকে তাদেরকে যে আপনি অপারেশনটা ভাগ করে দিচ্ছেন। যদি আপনার সিঙ্গেল মেম্বার এলএলসি হয় তাহলে তো অপারেটিং এগ্রিমেন্টের মধ্যে সব কিছু আপনার নিজস্ব দায়িত্ব থাকবে। পক্ষান্তরে যদি এগুলো মাল্টিপল মেম্বার এলএলসির হয়, যে আপনি ওনার এবং কিছু মানুষদেরকে আপনি ম্যানেজার পদে ভাগ করে দিচ্ছেন, কাউকে মানে বিভিন্ন জনকে বিভিন্ন কাজ ভাগ করে দিচ্ছেন, তাহলে কাদের অপারেশন কি এই জিনিসটা ভাগ করে দেওয়ার জন্য যে এগ্রিমেন্টটা করা হয়ে থাকে সেটা হচ্ছে অপারেটিং এগ্রিমেন্টের কাজ। আমরা সবগুলো দেখাবো যে কোথায় কোন কোন জিনিস পাওয়া যায় এবং কিভাবে আপনি আসলে করবেন জিনিসগুলো। তারপরের বিষয়টা হচ্ছে ইউএস বিজনেস অ্যাড্রেস।
তো ইউএস বিজনেস অ্যাড্রেস এটা আলাদা করেও কিনতে পাওয়া যায়, ইউনিক অ্যাড্রেসগুলো। আবার আপনি যখন কোনো একটা এজেন্ট কিনবেন, অবভিয়াসলি আপনি যখন কোনো এলএলসি করবেন তখন সেই এলএলসিটা আপনি নিজে ফরমেশন করতে পারবেন না, সেখানে এজেন্টের অ্যাড্রেস এবং এটা কে ফরমেশন করতেছে সেই এজেন্টকে লাগবে, তারাই মূলত অফিসিয়াল এটা করে, এটা এই কাজটা মূলত তারাই করবে। তো স্বাভাবিকভাবেই এরকম অনেক এজেন্ট হয়ে থাকে যারা তাদের ডকুমেন্টস, তাদের অ্যাড্রেসকে আপনার মেইলিং অ্যাড্রেস হিসেবে প্রোভাইড করে থাকে, যে আপনি তাদের অ্যাড্রেসকে আপনার মেইলিং অ্যাড্রেস হিসেবে রাখতে পারবেন। কিন্তু অনেক কিন্তু অনেক এজেন্ট আছে যারা এই জিনিসটা প্রোভাইড করে না। তো আপনি যেই স্টেটের এলএলসির জন্য যেই এজেন্টকে নিচ্ছেন, আপনার জন্য আবশ্যক হচ্ছে সেটা চেক করে নেওয়া যে তারা কি মেইলিং অ্যাড্রেস হিসেবে তাদের বিজনেস অ্যাড্রেসকে প্রোভাইড করতেছে কি না। যদি প্রোভাইড না করে সেক্ষেত্রে আপনি অন্য অন্য মেইলিং অ্যাড্রেসকে ইউজ করতে পারেন। আর এক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে থাকে, যারা এলএলসিটা ফরমেশন করে দিবে তারা যদি কোনো শেয়ারেড অ্যাড্রেস ইউজ করে, মেইলিং অ্যাড্রেসটার ক্ষেত্রে অনেকে হয় কি $25 বা $50 বাঁচানোর জন্য হলেও অন্য কারো কাছ থেকে একটা মেইলিং অ্যাড্রেস আপনার এলএলসির মধ্যে সেট আপ করে দেয়। সে মূলত কিন্তু ওই অ্যাড্রেসটা সে কিনে নেয়, অন্য কারো একজন অ্যাড্রেসটার মধ্যে আপনার অ্যাড্রেস ঢুকাই দিবে। তো এই জিনিসগুলো আপনি আসলে ক্লিয়ার করে নেবেন যে এরকম কোনো প্রবলেম সে করতেছে কিনা। আসলে আপনার জানা উচিত আপনি আসলে কার থেকে এলএলসি করতেছেন এবং তারা আসলে ভরসার যোগ্য কিনা, এরকম কাজ করে ফেলবে কিনা। তো এই জিনিসটার ক্ষেত্রে আপনারা অনেক গুরুত্ব আরোপ করবেন, কারণ অনেক ক্ষেত্রে দেখা হয়ে থাকে যে যদি কোনো শেয়ারের অ্যাড্রেস হয়ে থাকে, তো যার সঙ্গে তার অ্যাড্রেসটা শেয়ার করা হয়েছে যদি কোনো কারণে ইনভয়েস বা অন্য কোনো কারণে তার এলএলসিটা, তার অ্যাকাউন্টটা যদি ডিঅ্যাক্টিভ হয়ে যায় বা কোনো একটা সমস্যা ফেস করে, তাহলে এই অ্যাড্রেসের মধ্যে আপনি শেয়ার থাকার কারণে আপনারটার মধ্যেও কিন্তু এই হ্যাসেলটা চলে আসবে, আপনারও অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হবে, আপনার এলএলসির মধ্যেও প্রবলেমটা তৈরি হয়ে যাবে। তো এই জিনিসগুলো আসলে অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করার, যদি পারেন আপনি আপনার বিজনেসের এলএলসিটা নিজে ফরমেশন করার চেষ্টা করবেন, যদিও এটা একটু হ্যাসেলের ব্যাপার, কিন্তু চেষ্টা করলে আপনি ইনশাল্লাহ সব কিছু পারবেন। এগুলো আসলে রকেট সায়েন্স না। পরবর্তী বিষয় হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এখানে বলা হইতেছে বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট না। যখন আপনার এলএলসি ফরমেশন এবং ইআইএন পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা এই যে এলএলসির যে নাম্বারটা আছে এবং ইআইএনের যে নাম্বারটা আছে এটা দিয়ে বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেমন পেনিওর আছে, ওয়াইজ আছে, মার্কারি আছে, এরকম আরও কিছু কিছু ব্যাঙ্ক আছে, এই সমস্ত ব্যাঙ্কগুলোর মধ্যে বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন, যেটার চার্জ মেথড এবং ডিপোজিট মেথড আপনি আপনার অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে বা ডিফারেন্ট জায়গায়, যেমন আপনার যদি কোনো অফিসিয়াল স্টোর থাকে, আপনার যদি ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রেও আপনি এই বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেখানে ইউজ করতে পারেন। আর বর্তমানে অ্যামাজনের মধ্যে একটা নতুন আপডেট আসছে, সেটা হচ্ছে ডিপোজিট মেথড অ্যাড করা। যখন আপনি অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন তারা হচ্ছে ডিপোজিট মেথড চেয়ে থাকে। তো এই ডিপোজিট মেথডটা সাধারণত বাংলাদেশি কোনো ব্যাংক, এখানে ডিপোজিট মেথডের মধ্যে যেই ব্যাঙ্কগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু বাংলাদেশি কোনো ব্যাংক নেই, কিংবা বাংলাদেশ কান্ট্রিটাই নেই। তো সেক্ষেত্রে এটা আবশ্যক হয়ে যায় যে আপনার এলএলসি বা এইগুলোর থ্রুতেই আপনার কোনো একটা বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং সেটা দিয়ে আপনি হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটা ডিপোজিট মেথড আপনি ক্রিয়েট করে সেটা দিয়ে আপনি অ্যামাজনের অ্যাকাউন্ট খুলবেন। অথবা আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলে এই সমস্ত ব্যাংকের মধ্যে, অর্থাৎ পেনিওর, ওয়াইজ যদিও বাংলাদেশ সাপোর্ট করে না, পেনিওরটা সাপোর্ট করে, পেনিওরের মধ্যে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলে সেখানকার ডিপোজিট মেথডটা বের করে আপনি সেই ডিপোজিট মেথডটা ইউজ করতে পারেন অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। তো এবার আমরা চলেন দেখার চেষ্টা করি যে এলএলসির যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলো কীভাবে ফরমেশন করতে হয়। আমরা জাস্ট একটা এলএলসি, যেমন ফ্লোরিডা এলএলসিটা ফাইলিং করে আপনাকে দেখাইতেছি। তো এখন চলেন আমরা একটা এলএলসির নাম সার্চ করে দেখবো যে সেটা ফাঁকা আছে কিনা। তো এখানে দুইটা বিষয়, এক নম্বর হচ্ছে আপনি যখন কোনো একটা এলএলসির নাম সার্চ দিবেন তখন সেখানে অবশ্যই নামটা বা আপনার কোম্পানি নেমের যে স্পেলিংটা আছে এটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হতে হবে। যেমন আমি একটা স্পেলিং লিখি, ABCD LLC। তো এখানে আপনারা এলএলসি শব্দটা যোগ করে দিবেন। তো দেখেন এটা আছে, যেগুলো অ্যাক্টিভ সেগুলো অ্যাক্টিভ দেখাবে, আর যেগুলো ইনঅ্যাক্টিভ সেগুলো ইনঅ্যাক্টিভ সে শো করে দিবে। আপনার এলএলসির নামটা যদি এখানে ফাঁকা যদি এখানে না থাকে, যদি আপনার এলএলসির নেমের যে এন্টিটিটা সেটা যদি এখানে না থাকে, তাহলেই কেবলমাত্র আপনি সেটা দিয়ে
এলএলসি ফাইলিং ফরমেশন করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস খেয়াল করে রাখতে পারি, যেটা আমাদের জন্য ভালো, যে এখানে যে নামটা আপনি দিবেন সেটা আপনার অ্যামাজন সেলার সেন্টারের নামটাই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনার অ্যামাজন সেলার সেন্টারের নামটা এখানে ফাঁকা না থাকে, তারপর আপনি এলএলসি ফরমেশন করেন, তারপরে ওই নামটা দিয়ে আমরা হচ্ছে অ্যামাজনের সেলার সেন্টার যেটা আছে ওই নামটাকে চেঞ্জ করে ফেলতে পারি। তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে যে কোনো একটা এজেন্ট কিনতে হবে। তো আমরা এখানে একটা জাস্ট এজেন্টের ড্যাশবোর্ডে আসলাম। এজেন্ট যেমন সানশাইন একটা এজেন্ট ড্যাশবোর্ড, তারা হচ্ছে $49 হচ্ছে ফ্লোরিডা রেজিস্টার্ড এজেন্ট 1 বছরের জন্য সার্ভিস দিয়ে থাকে। তো আপনারা তাদের থেকে কী কী পাবেন এখানে আপনারা সব কিছু পড়ে নিতে পারেন। তো এখানে দেখার বিষয় হচ্ছে এই যে এখানে দেখেন ফ্রি ইউজ অফ আওয়ার ফ্লোরিডা বিজনেস অ্যাড্রেস অন ইউর স্টেট ফাইলিং। আপনি স্টেট ফাইলিং করার সময় তাদের বিজনেস অ্যাড্রেসটা ইউজ করতে পারবেন। তো আপনারা যখন কোনো একটা এলএলসি নিয়ে কাজ করবেন, আপনি কাজ করবেন, তখন তাদের যে অ্যাড্রেসটা সেটা কি আপনি মেইলিং অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারবেন কি না, তারা কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করে দিবে। অথবা তাদের থেকে আবার আলাদা করে মেইলিং অ্যাড্রেস তাদের থেকে কিনতে হবে, কিন্তু তারা হচ্ছে আপনাকে মেইলিং অ্যাড্রেস দিচ্ছে। এখানে দেখেন ফ্রি মেইল স্ক্যানিং 3 pieces। আপনার 3টা মেইল যদি স্ক্যান করা হয়, যে মোটামুটি যথেষ্ট, যে আপনার জন্য এই 3টা মেইল হলেই যথেষ্ট। তো তারা 3টা মেইলের কথা বলতেছে যে 1 বছরে তারা 3টা মেইল স্ক্যানিংয়ের ক্ষেত্রে আপনার এই অ্যাড্রেসটা আপনারা তার অ্যাড্রেসে আপনি 3টা মেইল পাঠাতে পারবেন, যে 3টা মেইল তারা স্ক্যানিং করবে এবং বলে দেবে হ্যাঁ এই অমুক নামের ব্যক্তি, অমুক নামের এন্টিটি, তার এই ফাইলিংটা আমাদের এজেন্সিতে হয়েছে। তো আপনারা তাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে আপনি আপনার এলএলসিতে ইউজ করতে পারবেন। আপনারা এখান থেকেও ফ্লোরিডা এলএলসি ফাইলিং করতে পারেন। তারা হচ্ছে এটার জন্য টোটাল $209 চার্জ করে থাকে, স্টেট ফাইলিং সহ আলাদা যা যা আছে সব কিছু বাদ দিয়ে এটার মধ্যে। আর আমরা হচ্ছে এটা আপনাকে লগ ইন করে দেখাবো। যেমন আমরা এখানে জাস্ট একটা ড্যাশবোর্ড লগ ইন করে দেখাচ্ছি। তো আপনারা যখন তাদের থেকে এজেন্ট পারচেস করবেন, তখন আপনাদেরকে স্বাভাবিকভাবে এরকম একটা ড্যাশবোর্ড তারা দিয়ে দিবে। তো আপনারা এই ড্যাশবোর্ডের মধ্যে দেখে নিতে পারেন যে তাদের সার্ভিস কী রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস। এখানে তারা একটা নাম এবং তাদের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস সব কিছু তারা দিয়ে দিছে। তো এটা কতদিনের জন্য অ্যাক্টিভ কিনা সব কিছু তারা হচ্ছে এখানে দিয়ে দিছে। আপনারা এখান থেকে দেখতে পারেন, এবং তাদের আরও যে সার্ভিসগুলো আছে এই সমস্ত সার্ভিসগুলো আপনি দেখতে পারেন। যেমন আপনি তাদের থেকে আলাদা করে মেইলিং পারচেস করতে পারেন, তাদের জন্য ফোন নাম্বার পারচেস করতে পারেন, ডোমেন পারচেস করেন, হোস্টিং, বা আপনার এলএলসির যেটা প্রফেশনাল ইমেল, যেটা হচ্ছে আপনার কোম্পানির ইমেল, এই ইমেলটা আপনার তাদের থেকে পারচেস করতে পারেন। তো দেখা যাবে যে আপনি আপনার পুরা এলএলসিটাকে আপনি এইখান থেকে হচ্ছে পুরোটাই হচ্ছে কন্ট্রোল করতে পারতেছেন। তো যারা আপনারা এলএলসি ফরমেশন করবেন তারা অবশ্যই এই রেজিস্টার্ড ড্যাশবোর্ড, যেটা এজেন্টের ড্যাশবোর্ডটা আছে, এটা পুরোটাই আপনারা তাদের থেকে বুঝে নেবেন যে তারা কি পুরোপুরি এজেন্টের ড্যাশবোর্ডটা বুঝায় দিছে কি দেয় নাই। তো এবার চলেন আমরা আসলে একটা এলএলসি ফরমেশন করতে কী করতে হয়, কোথায় যেতে হয়, সব কিছু আপনাদের সামনে স্পষ্ট করে দিচ্ছি। প্রথমে আপনারা আসবেন ফ্লোরিডা স্টেটসের যে ডিপার্টমেন্ট অফ স্টেট, ফ্লোরিডা ডিপার্টমেন্ট অফ স্টেট, তার অফিসিয়াল পেজে আপনার এজেন্ট কেনার পরে। তারপরে এখানে যা যা আছে সবগুলো আপনি ফরমেশন করে, যা যা এখানে পূরণ করা লাগবে সব কিছু আপনি পূরণ করে আপনি নেক্সটে দিয়ে, তারপরে সব কিছু ক্লিয়ার করে আপনার সব কিছু চেক করে আপনি হলো বিলিং ইনফরমেশনের মধ্যে বিলিং যা আছে সব কিছু কন্টিনিউ করে আপনি এখান থেকে যেটা পাবেন সেটা হলো আর্টিকেল অফ অর্গানাইজেশন এবং ফরমেশনের যে সার্টিফিকেট অফ ফরমেশন আছে ওইটা। তারপর আপনি চলে যাবেন আইআরএসের মধ্যে। তো আইআরএসের যে অফিসিয়াল পেজ সেটার মধ্যে আপনারা জানেন ইআইএন বের করার জন্য আপনাকে আইআরএসের মধ্যে যেটা আবেদন করা লাগে সেই আবেদনটা আপনাকে করতে হবে। তো আপনি এখান থেকে যে ফর্ম SS4, এই SS4 ফর্মটা হচ্ছে আপনারা এখান থেকে বের করে নেবেন। বের করার পরে এখানে আপনি পুরা বিষয়টাকে এখানে পূরণ করবেন। যখন আপনার এলএলসি ফরমেশন হয়ে গেছে, তারপরে এখানে সবগুলো আপনি পূরণ করার পরে এটা পুরোপুরি এটা পূরণ করবেন। পূরণ করার পরে এটা আপনি কোনো একটা ফটো স্টেটের দোকানে গিয়ে এটা বের করে ফেলবেন পুরোটাই। বের করার পর এই যে এখানে সিগনেচার যে পার্টটা আছে এবং ডেটের যে পার্টটা আছে, এটা কলম দিয়ে সরাসরি হাতে কলমে এটা আপনাকে সিগনেচার করতে হবে এবং ডেটটা লিখে আপনি আবার এটা পিডিএফ করে ফেলবেন। আবার এটা পিডিএফ করে সেই পিডিএফটা আপনাকে আইআরএসের মধ্যে ফ্যাক্সের থ্রুতে, কোনো একটা ফ্যাক্সের থ্রুতে, আইফ্যাক্স হোক বা যে কোনো একটা ফ্যাক্স হোক, সেই ফ্যাক্সের থ্রুতে আপনাকে হচ্ছে
আইআরএস এর কাছে সেটা পাঠাতে হবে। এখন কথা হচ্ছে আমরা তো চাইলেই মেইলিংয়ের থ্রুতে করতে পারি, হ্যাঁ মেইলিংয়ের থ্রুতে করা যায়, কিন্তু তারা আসলে মেইলের কোনো রেসপন্স করে না, যেহেতু অফিসিয়াল পেজ আইআরএস এর মধ্যে বলাই আছে যে এটা আইফ্যাক্সের থ্রুতে পাঠাতে হবে। তো আইফ্যাক্সের মধ্যে স্বাভাবিকভাবে আপনাকে প্রথমে আইফ্যাক্সের মধ্যে প্ল্যান কিনতে হবে। তো এটা অ্যানুয়াল মান্থলি যে প্ল্যান, তো মান্থলির মধ্যে আপনার আসলে যে বেসিক যে প্ল্যানটা আছে এটার মধ্যে জাস্ট সেন্ড অপশনটা আছে, মানে আপনি জাস্ট এখান থেকে ফ্যাক্স সেন্ড করতে পারবেন, কিন্তু ফ্যাক্স রিসিভ করতে পারবেন না, মানে কোনো ফ্যাক্স আপনার কাছে আসবে না। তো আপনি এখানে জাস্ট এই বেসিক প্ল্যানটা নিলে হবে না, আপনাকে কমসে কম নিতে হবে এই যে প্লাসের যে প্ল্যানটা আছে সেটা, এটার মধ্যে সেন্ডের অপশনও পাবেন এবং আপনি রিসিভের যে অপশনটা আছে সেটাও পাবেন। তো আপনার এটার ক্ষেত্রে এমন হয় যে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরেও তারা কোনো রেসপন্স করে না, তখন আবার তাদেরকে মনে করে দেওয়ার জন্য আপনাকে আবার ফ্যাক্স করা লাগে। তো এটা আস্তে আস্তে দেখা যায় যে 1 মাসেও কখনো কখনো হয়ে যায়, আবার স্বাভাবিকভাবেই বেশিরভাগই হয় এমন যে 1 মাসে হয় না, তখন 2 মাসে আপনার প্ল্যান কিনতে হয়। তো আপনি প্লাসটা 2 মাসের কিনবেন, মানে প্রথম মাসে যদি আপনার রেসপন্স না আসে পরবর্তী মাসে আপনি আবার কিনবেন, এবং আপনি তাদেরকে আপনি যে আগে যে আপনি ফ্যাক্স করছেন এই জিনিসটা তাদেরকে বলে দিবেন যে আমি আগে ফ্যাক্স করছিলাম। এটার একটা আবেদন লেটার তৈরি করে আপনি সেই প্রথমটার মধ্যে হচ্ছে ওই আবেদন লেটারটা রাখবেন, আর দ্বিতীয়টার মধ্যে হচ্ছে ওই যে SS4 এর যেটা আছে ওটা দিয়ে আপনি আবার তাদের কাছে ফ্যাক্স করবেন। তো এটা হচ্ছে আইফ্যাক্সের কাজ। যখন আপনার SS4 আইফ্যাক্সটা আপনার করা হয়ে যাবে এবং আপনার আইফ্যাক্স এর থ্রুতে আপনার EIN নাম্বারটা চলে আসবে, আপনার LLCর যে ডকুমেন্টস অর্থাৎ আর্টিকেল অফ অর্গানাইজেশন, সার্টিফিকেট অফ ফরমেশন এবং আপনার আইডেন্টিফিকেশন নাম্বার যেটা EIN এমপ্লয়ি আইডেন্টিফিকেশন নাম্বার, এটা চলে আসছে, মানে আপনার কাছে এখন 2টা নাম্বারই আছে। তারপরে আপনি আসলে ফ্লোরিডা বিজনেস ট্যাক্স অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। ফ্লোরিডা বিজনেস ট্যাক্স অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি যখন ঢুকবেন তখন জাস্ট এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। প্রথমে আপনাকে আপনার ইউজার প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে, সেখানে আপনার ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড আপনি ওখানে দিবেন, দিয়ে আপনি হচ্ছে এটাকে সেভ করবেন। পরবর্তীতে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। তো আমরা এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতেছি। লগ ইন করার পরে আপনার স্টার্ট যে ফাইলিং যেটা আছে নিউ অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি আসবেন। আপনি এখানে নিউ অ্যাপ্লিকেশনের মধ্যে আসেন, অ্যাপ্লিকেশনটা নতুন করে অ্যাপ্লিকেশন করবেন। দিয়ে এই যে এখানে যে নেভিগেশন বারটা আছে এখানে যে বিষয়গুলো আপনাকে দিতে হবে সবগুলো আপনি দিয়ে আপনি যখন এখানে একটা করে কাজ করবেন তখন দেখবেন এটা পরবর্তী স্টেপে যাইতেছে। আপনি যখন একটার পর একটা কাজ করবেন তখন দেখবেন এটা পরবর্তী সেভ এন্ড কন্টিনিউ দেবেন এবং পরবর্তী স্টেটে সেটা যাবে। তো এটা পুরোটাই আপনি পূরণ করার পরে সেভ এন্ড কন্টিনিউ করার পরে যখন এগুলো সব কিছু করে আপনি শেষ করবেন তারপরে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। তারপরে আপনার ইমেইলের মধ্যে তারা আসলে একটা মেইল করবে, এটা করতে মোটামুটি 20 থেকে 25 দিনের মতো সময় লাগে তাদের মেইলটা আসতে। যখন আপনার মেইলটা চলে আসবে তখন আপনারা এই যে এই ইন্টারফেসে চলে আসবেন, জেনারেল ট্যাক্স ইনফরমেশনে গিয়ে আপনারা হচ্ছে প্রিন্ট অ্যানুয়াল সার্টিফিকেট রিসার্চ সার্টিফিকেটটার মধ্যে আপনি এই যে এখানে অ্যানুয়াল রিসার্চ সার্টিফিকেট এখান থেকে প্রিন্ট করে নেবেন। কীভাবে প্রিন্ট করবেন সেটা এখানে ডেডিকেশন দিয়ে দিছে তারা, যে আপনি প্রথমে এই জিনিসটা ক্লিক করবেন, তারপরে কী করবেন না করবেন সব কিছু বলে দিচ্ছে, যে এখানে এগ্রি বাটনে ক্লিক করার পরে নেক্সট দিয়ে তারপরে এটা আই এম রোবট দিয়ে যা আছে ফিল আপ করে এবার প্রত্যেকটা তার এখানে আপনাকে পুরোপুরি বলে দিছে। তো এখানে একটা বিষয় আমি আপনাকে বলে দিই, সেটা হলো আপনি যে সালেরটা করতে চান সেই সার্টিফিকেট ইয়ারটা সিলেক্ট করে আপনি এখান থেকে প্রিন্ট অ্যান্ড সিলেক্টেড সার্টিফিকেটস দিলে কিন্তু আপনি রিসেন্টলি যে রিসেলার সার্টিফিকেটটা আছে ওটা বের করে ফেলতে পারবেন। তো এখানেও তারা ওই জিনিসটাই বলছে যে যেমন এই যে এখানে আসলে রিসার্চ সার্ভেটা কেমন হয়ে থাকে কেমন না, তো রিসার্চ সার্ভেটা কেমন হয়ে থাকে সেটা আসলে সেখানে দেখিয়ে দিচ্ছে যে প্রত্যেক বছরের জন্য আলাদা হয়ে থাকে। কিন্তু আপনার যাদের কাছ থেকে LLC ফরমেশন করান দেখবেন বেশিরভাগই এমন হয়ে থাকে যে তারা আপনাদেরকে রিসেলার সার্টিফিকেট জন্য আলাদা করে $50 $60 করে চার্জ করে থাকে। এটা পুরোটাই ভুয়াবাজি। এটা আসলে করতে কোনো টাকা লাগে না, আপনি এভাবে অ্যাপ্লাই করবেন এবং এই যে এখানে এসে আপনার জাস্ট আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনার রিসেন্টলি যে রিসেলার সার্টিফিকেটটা আছে ওই সার্টিফিকেটটা আপনার এখান থেকে প্রিন্ট করে নেবেন। এটা করতে কোনো টাকা পয়সা একটা চারানা পর্যন্ত খরচ হয় না, অথচ তারা হচ্ছে আপনাকে বাগায় বাগায় খায় এখানে। তো এইটাই ছিল মূলত একটা LLC করার লেজিট খরচ। এটার বাইরে আসলে LLC করার কোনো আর কোনো খরচ নেই। তো আপনার এই খরচগুলো মোটামুটি আপনারা দেখছেন সব কিছু কীভাবে একটা LLC করতে হয়। তো এই খরচগুলো আপনার জাস্ট ChatGPT-কে করতে পারেন যে আপনি যে LLC-টা করবেন, যে স্টেটের LLC করবেন সেই স্টেটের LLC-টা করতে কত টাকা খরচ হয়, সে আপনাকে যে হিসাবটা দিবে সেটাই হচ্ছে লেজিট হিসাব। বাকি যে ব্যক্তি ফরমেশন করবে যদি আপনি করেন তাতে কোনো টাকা লাগতেছে না, আপনি
আপনি পুরোটাই করে ফেলতে পারেন। কিন্তু আপনি যদি এই হ্যাসেলগুলো না নিতে চান, বরং কোনো একজন ব্যক্তির দ্বারা যদি ফরমেশন করে নিতে চান, একটা ব্যক্তি সাধারণত একটা এলএলসি করতে মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে 1 মাসের মতো সময় লাগে। জাস্ট যেগুলো রিসেলার সার্টিফিকেট নাই, যেগুলো জাস্ট শুধু ইআইএন এবং এলএলসি নাম্বার থাকবে 10 দিনের মধ্যে বের করে ফেলা যায়, কিন্তু রিসেলার সার্টিফিকেটে মোটামুটি সময় লাগে। তো যে ব্যক্তি এটার জন্য কাজ করবে তাকে আপনারা পারিশ্রমিক হিসেবে দিয়ে দিতে পারেন, তার পারিশ্রমিক হিসেবে। কিন্তু এমনটা না যে একটা এলএলসি করতে $300 বা $400 লাগলো, কিন্তু সেই ব্যক্তি পারিশ্রমিক কিনলো $400 $500, তাহলে এটা আসলে হয় না। তো আপনারা নিজেরাও বোঝেন যে আসলে একজন ব্যক্তি খাটাখাটনি করলে তাকে যতটুকু পারিশ্রমিক দেওয়া উচিত, আপনারা জাস্ট ততটুকু পারিশ্রমিক দিয়ে রাখবেন। এটাই ছিল মূলত হচ্ছে এলএলসির একটা লেজিট খরচ এবং পুরোপুরি একটা এলএলসি কীভাবে ফরমেশন করতে হয় এটা ফুল ধারণা। কিন্তু যারা আপনাকে বলে যে আসলে এলএলসি এইভাবে করতে পারবেন না, আমার কাছ থেকে করলে একবার অথেন্টিক পাবেন, তো আসলে অথেন্টিক বলতে তারা কি বুঝে দিচ্ছে আসলে আমরা এটা বুঝি না। তারা হয়তো ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে এলএলসিটা করে নেবে, কিন্তু এলএলসি এভাবেই আপনি করলেও এভাবেই লেজিট খরচ এবং এভাবেই অথেন্টিক ডকুমেন্টস, সে করলেও এভাবে লেজিট খরচ এবং এভাবেই অথেন্টিক ডকুমেন্টস। মূলত কাহিনীটা হচ্ছে সে আপনাকে দিয়ে এলএলসির একটা ব্যবসা করাবে। ডকুমেন্টসের বিষয়গুলো সব ক্ষেত্রেই সমান। তবে এখানে একটা বিষয় যে এই ফরমেশনগুলো করতে আপনার কাছে মনে হতে পারে যে এগুলো খুব ইজি, কিন্তু আসলে এখানে সামান্য কিছু একটু হেরফেরের কারণে বা কোনো একটা জায়গায় ভুলভাল কিছু করে দেওয়ার কারণে আপনার স্টেটের কাছে আবার কল দিয়ে সেগুলো ঠিকঠাক করতে হয়। একটা এলএলসি করতে মোটামুটি $100 লাগে, কোনো একটা এলএলসির ফি যদি $100 বা $200 হয়, কিন্তু আপনি যদি ওটা ঠিক করতে চান তখন ওটা লাগবে আরও $300 $500। তো এই যে সামান্য কোনো ভুলের কারণে অনেক বড় বড় সমস্যা ক্রিয়েট হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের কথা থাকবে যে আপনি যদি পুরোপুরি বুঝতে পারেন, পুরোপুরি আপনার যদি আপনার ইতমিনান হয়ে যায়, আপনার যদি পুরোপুরি নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকে যে আপনি ফুল এলএলসিটা করতে পারবেন, কোনো প্রবলেমটা হবে না, তাহলে অবশ্যই আপনি এলএলসিটা করে ফেলতে পারেন। খুবই এটা রকেট সায়েন্সও না। কিন্তু যদি আপনার মনে হয় যে না, এগুলো জিনিস আসলে যারা এক্সপার্টিস তাদের মাধ্যমেই করানোটাই ঠিক, তাহলে আপনি এইরকম যারা কাজ করে, যারা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করে, তাদের হেল্প নিতে পারেন। তো এবার চলেন আমরা ব্র্যান্ডেড ডকুমেন্টসগুলো নিয়ে আলোচনা করি। ব্র্যান্ডেড ডকুমেন্টসগুলো আলোচনা করার পূর্বে একটা ব্র্যান্ডের গুরুত্ব কতটুকু এটা জানাও জরুরি। তো আমরা তার আগে একটা বিষয় জানা উচিত, সে কেউ একটা প্রোডাক্ট লঞ্চ করার পরেই যে সে মার্কেটের মধ্যে পজিশনে চলে গেছে এমনটা হওয়া কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু পসিবল না। দেখা যায় যে 2টা 3টা 4টা 5টা প্রোডাক্ট লঞ্চ করার পরেই সে আসলে মার্কেটে একটা জায়গায় চাইতে পারে। তো আপনি হয়তো এই 2টা 3টা 4টা 5টা প্রোডাক্ট জেনেরিকে লঞ্চ করবেন অথবা কোনো একটা ব্র্যান্ডের আন্ডারে লঞ্চ করবেন, একটাতে কিন্তু আসলে মার্কেটের মধ্যে আসলে পজিশন আসা পসিবল না। কারণ শুরুর দিকে আপনার যোগ্যতাও কম থাকে, শুরুর দিকে আপনার বাজেটের বিষয়ও থাকে যে আপনি কত টাকা কোনটার মধ্যে খরচ করবেন, আসলে আপনার পুরো ক্যালকুলেশন ঠিকঠাক থাকে না, এবং আপনার ওভারঅল অভিজ্ঞতাটাও কম থাকে। আসলে আপনি মার্কেট সম্পর্কে কিছুই জানেন না, কোন প্রোডাক্টটা কীভাবে উঠাইতে হবে, আপনার আসলে কোনো প্ল্যানিং বা কোনো স্ট্র্যাটেজি জানা নাই। দেখা যায় যে প্রথম প্রোডাক্ট, দ্বিতীয় প্রোডাক্ট, তৃতীয় প্রোডাক্ট, এইগুলো আসলে তেমন একটা ভালো পজিশনে আনানো যায় না। তো যখন আপনি কোনো 2টা 3টা প্রোডাক্ট জেনেরিকে লঞ্চ করবেন তখন, বা এমপিএলে লঞ্চ করবেন, তখন বিষয়টা হয় যে প্রত্যেকটা প্রোডাক্টের উপর আপনার এফোর্ট, আপনার টাকা পয়সা, আপনার শ্রম মেধা সব কিছুই যায়। কিন্তু শুরুর দিকে যে বললাম যে শুরুর দিকে আসলে আলটিমেটলি কোনো প্রোডাক্ট ওঠে না, বা এরকম আপনি যদি কোনো চিন্তা ভাবনা করেন যে একটা প্রোডাক্ট আপনি লঞ্চ করবেন এবং সেটাই মার্কেট হিট করবে, এই চিন্তা করাটাও বোকামি। তো শুরুর দিকে আসলে আপনি যখন জেনারিকে একটা প্রোডাক্ট লঞ্চ করতেছেন এইভাবে, ওটা স্বাভাবিকভাবে উঠবে না, বা এমপিএলে লঞ্চ করলে স্বাভাবিকভাবে ওটা কিন্তু ওইভাবে উঠবে না। তো একটা প্রোডাক্ট লঞ্চ করছেন, দ্বিতীয় প্রোডাক্ট লঞ্চ করছেন, তৃতীয় প্রোডাক্ট লঞ্চ করছেন, এগুলোর মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই, কোনো কম্বিনেশন বা কানেকশন নাই। একটা প্রোডাক্ট উঠলে যে আপনার দ্বিতীয় আরেকটা প্রোডাক্ট উঠবে এমনটা কিন্তু পসিবিলিটি নাই, কারণ এগুলোর কিওয়ার্ডের মধ্যে কোনো মিল নাই। কিন্তু আপনি যখন কোনো একটা প্রোডাক্ট ব্র্যান্ডের আন্ডারে লঞ্চ করেন, যেমন ধরেন XYZ নামের একটা ব্র্যান্ডের আন্ডারে আপনি কিছু প্রোডাক্ট লঞ্চ করলেন, প্রথমে একটা প্রোডাক্ট লঞ্চ করলেন, ইনিশিয়াল কিছু একটা বাজেট দেওয়ার পরে কিছু সার্টেন টাইমের পরে আপনার মনে হইতেছে যে না, এই প্রোডাক্টটা উঠানো এখন পসিবল না, যার কারণে আপনি কী করলেন, অ্যামাজনের ইনভেন্টরির মধ্যে ওগুলো হচ্ছে রেখে দিলেন, আপনি ডিসপোজ করলেন না, কারণ ইনভেন্টরি চার্জ বেশি করে না। স্বাভাবিক অর্থে ইনভেন্টরি চার্জ দেখা যায় যে 100 প্রোডাক্টের মধ্যে আপনার $3 $4 $5 মতো ইনভেন্টরি চার্জ করতেছে, ডিসপোজ করলে যেখানে আপনার অনেক খরচ লাগবে। তো আপনি ওই প্রোডাক্টটা এভাবে ছেড়ে দিলেন, দ্বিতীয় প্রোডাক্ট নিয়ে আপনি আরও ভালো প্রোডাক্ট রিসার্চ করলেন এবং আরেকটা প্রোডাক্ট আপনার ব্র্যান্ডের আন্ডারে আপনি লঞ্চ করলেন। দেখা গেল যে এই প্রোডাক্টটাও তেমন একটা ভালো কিছু করতে পারলো না, আলটিমেটলি এটাও ফ্লপ করলো কিছু সার্টেন টাইমের পরে, কিছু টাকা নষ্ট করার পরে। টাকা নষ্ট বলতেছি না, আমরা জাস্ট বলতেছি টাকা খরচ করার পরে।
এভাবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর প্রোডাক্ট এভাবে নষ্ট, এভাবে হচ্ছে আপনার ওঠে নাই, মার্কেটে পজিশনে আসে নাই। কিন্তু ধরেন 5 নম্বর প্রোডাক্ট আপনি বুঝতে পারছেন যে আসলে আপনার কোথায় কোথায় ফল্ট ছিল, এতদিন ধরে আপনি মার্কেটে আছেন, আপনি এতদিন ধরে মার্কেট রিসার্চ করতেছেন, মার্কেট বোঝার চেষ্টা করতেছেন, প্রত্যেকটা পার্ট আপনার ভালোভাবে বোঝা। তো আপনি সেভাবেই প্ল্যানিং তৈরি করে আপনি যেখানে যাদেরকে রাখতে হবে, যেখানে পিপিসিতে কাউকে রাখতে হবে, তো পিপিসিতে কাউকে কোনো একজন এমপ্লয়িকে রাখে, এক্সটার্নাল মার্কেটিংয়ের জন্য একজন ব্যক্তিকে রাখে, আপনার প্রোডাক্টের কিউসি আপনি ভালোভাবে চেক করে আপনি একটা ভালো প্রোডাক্ট, ভালো স্ট্র্যাটেজি তৈরি করে লঞ্চ করছেন, এবং আলটিমেটলি ধরে নিলাম যে এই প্রোডাক্টটা আপনার মার্কেটের মধ্যে উঠে গেছে বা মার্কেট হিট করছে। এখন ওই প্রোডাক্টটা মার্কেট হিট করার কারণে আপনার XYZ নামক যে কিওয়ার্ডটা আছে, যে ব্র্যান্ডেড কিওয়ার্ডটা আপনার রেজিস্টার করা আছে, সেটার মধ্যে ভিজিবিলিটি আসে, যার কারণে দেখা যায় যে আপনার ইতিপূর্বে যে 1 2 3 4 নাম্বার যে প্রোডাক্টগুলো মধ্যে ভিজিবিলিটি ছিল না, সেগুলো ওই কিওয়ার্ডটা তার মধ্যে থাকার কারণে ওগুলোর মধ্যে ভিজিবিলিটি আসা শুরু করে। একটা প্রোডাক্ট ব্র্যান্ডে উঠে গেলে কিন্তু বিষয়টা হয়, অন্য অন্য প্রোডাক্টগুলো ভিজিবিলিটি পাওয়া শুরু করে এবং আলটিমেটলি ওগুলো মোটামুটি উঠতে শুরু করে মার্কেটের মধ্যে। তো কথা হচ্ছে এগুলো কি বাস্তব কি না? আচ্ছা হ্যাঁ, এগুলো আসলে বাস্তব। এরকম আপনি অনেক ব্র্যান্ড আছে, অ্যাঙ্কার আছে, এরকম মেডিকিউব আছে, আপনি আরও অনেক ব্র্যান্ড আছে, আপনি সার্চ করে দেখতে পারেন, ChatGPT করে দেখতে পারেন। তারা হয়তো ইনিশিয়াল পর্যায়ে 4-5টা প্রোডাক্ট নিয়ে লঞ্চ করছে এবং 2-1টা প্রোডাক্ট হিট করছে, অথবা তারা একটার পর একটা প্রোডাক্ট লঞ্চ করছে, কোনো একটা পর্যায়ে এসে, যেমন যেমন মেডিকিউবের একটা স্টোরির আমি যদি বলি যে মেডিকিউব 35টার মতো প্রোডাক্ট লঞ্চ করার পরেও কিন্তু কিছু করতে পারে নাই। সে এমন একটা ব্রড ক্যাটাগরি নিয়ে নামছে, সে 35টা প্রোডাক্ট লঞ্চ করার পরে কোনো কিছু করতে পারে নাই, কিন্তু 36 নম্বর প্রোডাক্ট থেকে তার আসলে হিট করা প্রোডাক্ট শুরু। সে মোটামুটি 56 থেকে 65টার মতো প্রোডাক্ট সে লঞ্চ করছে, তারপরে 35 নম্বর প্রোডাক্টের পর থেকে প্রত্যেকটা প্রোডাক্ট তার হিট করছে, কারণ সে ততদিন পর্যন্ত তার মার্কেটটা, তার ওই যে মেডিকিউব নামের যে কিওয়ার্ডটা, এটা কিন্তু সে পর্যায়ে নিয়ে চলে গেছে। সে এটাকে যেমনভাবে সোশ্যাল মিডিয়াতে এটা পর্যায়ে নিয়ে গেছে, ভাইরাল করছে, এটার মধ্যে একটা ভিজিবিলিটি নিয়ে আসছে, সে মার্কেটের মধ্যেও এটা একটা ভিজিবিলিটি তৈরি করছে। তো ব্র্যান্ডের স্টোরি বা ব্র্যান্ডের স্ট্র্যাটেজি আর জেনারিক বা এমপিএল স্ট্র্যাটেজি কিন্তু এক কখনো না। জেনারিক বা এমপিএল স্ট্র্যাটেজি হয় সবগুলো আলাদা আলাদা প্রোডাক্ট, আপনার প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। যদি কোনো প্রোডাক্ট ভালো পর্যায়ে যায় তাহলে ওই প্রোডাক্টটাই আপনাকে কিছু টাকা তৈরি করে দিবে। আপনি ওই প্রোডাক্টের কারণে নতুন একটা প্রোডাক্ট যে উঠাতে পারবেন এমনটা কিন্তু কোনো কম্বিনেশন বা কোনো কানেকশন থাকে না, যেটা ব্র্যান্ডের ক্ষেত্রে হওয়াটা পসিবল। তো এটাই ছিল মূলত ব্র্যান্ডের গুরুত্ব। তো মূল কথা হচ্ছে, যখন আপনি একটা জেনেরিক প্রোডাক্টের পিছনে 2,000 4,000 5,000 ডলার খরচ করলেন, কিন্তু দিন শেষে ওই প্রোডাক্ট আসলে ফ্লপ হয়ে গেল, ওই প্রোডাক্টটা উঠলো না, তখন কিন্তু আলটিমেটলি আপনার টাকাগুলো সব নষ্ট হয়েছে। পক্ষান্তরে আপনি যখন কোনো একটা ব্র্যান্ডের আন্ডারে কোনো একটা প্রোডাক্টের পিছনে 2 বা 3 বা 4,000 ডলার খরচ করছেন, বার্ন করছেন, তখন এই টাকাগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় নাই। আপনার ওই কিওয়ার্ডের উপরে ভিজিবিলিটি আসছে, ওই কিওয়ার্ডটা মার্কেটের মধ্যে একটা পজিশনে গেছে। পরবর্তীতে হয়তো এই প্রোডাক্টটা আপনি কিছু করতে পারলো না, কিন্তু পরবর্তীতে 2য় নম্বর বা 3য় নম্বর কোনো একটা প্রোডাক্ট যদি আপনি মার্কেটে উঠাইতে পারেন, অবশ্যই আপনি আজকে তো আসছেন, আপনি আজকে ব্র্যান্ড লঞ্চ করছেন, আজকে কিছু করে ফেলতে পারবেন না, 1 বছর পরে 2 বছর পরে কোনো না কোনো একটা ভালো প্রোডাক্ট নিয়ে আপনি তো মার্কেটে উঠতে পারবেনই। তখন দেখা যাবে যে আপনার ওই যে শুরুর দিকে যে 1-2 হাজার 3,000 ডলার আপনি যেটা বার্ন হয়েছিল, ওই টাকাটা পুরোটাই, ওই প্রোডাক্টটা পুরোই টাকাটা সব আপনাকে উঠাই দিচ্ছে। মানে ব্র্যান্ডের মধ্যে আসলে কোনো টাকাটা নষ্ট হইতেছে না, যেটা যেটা জেনারিকে বা এমপিএলে যে নষ্ট হওয়ার সম্ভাবনাটা আছে। তো এখন আমরা আসলে আরেকটা জিনিস দেখার ট্রাই করব, সেটা হলো আমরা যদি একটা ব্র্যান্ড অ্যামাজনের মধ্যে এনরোল করাই, তখন অ্যামাজন আমাদেরকে কি কি ফিচার্স প্রোভাইড করতেছে। ব্র্যান্ড এনরোল করার পরে যেগুলো অ্যামাজন আমাদেরকে প্রোভাইড করে, সেগুলোর মধ্যে বিশেষ করে যেগুলো আমাদের খুব কাজে দেয়, এগুলোর মধ্যে আছে আপনি ব্র্যান্ড স্টোর বানাতে পারবেন আপনার নিজস্ব অ্যাকাউন্টের মধ্যে, এবং আপনি সেই স্টোরের মধ্যে এই প্লাস কন্টেন্ট, আপনার প্রোডাক্টের মধ্যে এই প্লাস কন্টেন্ট, যেগুলো বড় বড় পিকচার আপনারা দেখেন, এই প্লাস কন্টেন্টগুলো আপলোড করতে পারবেন। তারপরে আমরা গত ক্লাসে দেখাইছিলাম ব্র্যান্ড অ্যানালিটিক্স। ব্র্যান্ড অ্যানালিটিক্স এটা হচ্ছে অ্যামাজনের অথেন্টিক ডাটা, এই সমস্ত ডাটাগুলো ব্যবহার করার ফুল অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। তারপরে পিপিসির মধ্যে আপনারা দেখছেন প্রোডাক্ট স্পন্সর্ড করা, কিন্তু আপনার ব্র্যান্ড যদি করা থাকে তাহলে আপনি ব্র্যান্ড স্পন্সর্ড করতে পারবেন, সরাসরি সমস্ত প্রোডাক্টগুলো একসঙ্গে ব্র্যান্ডের মধ্যে স্পন্সর করে রান করতে পারবেন। তারপরে কেউ যদি আপনার প্রোডাক্টের কোনো একটা জায়গায় কপি করে, বা আপনার প্রোডাক্টের টাইটেল বা বুলেট পয়েন্টস কোথাও যদি কপি করে, আপনার প্রোডাক্টের ইমেজ কপি করে, আপনি সরাসরি কপিরাইট মারতে পারবেন, ব্র্যান্ড প্রোটেকশন যে জিনিসটা, এটা পারবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার, সেটা হচ্ছে আপনি ওখানে একটা অপশন পাবেন, ম্যানেজ ইওর এক্সপেরিমেন্টস। ম্যানেজ ইওর এক্সপেরিমেন্টসটা আসলে কি?
ধরেন আপনার কাছে দুইটা প্রোডাক্ট, মানে একটা প্রোডাক্টের দুইটা ইমেজ আছে, দুইটাই মেন ইমেজ। আপনি কি করতে পারেন, এই ফিচারের মধ্যে গিয়ে আপনি ম্যানেজ ইউর এক্সপেরিমেন্টস করতে পারেন। দুইটা প্রোডাক্টের দুইটা পিকচার দিয়ে আপনি হচ্ছে 1 মাস ধরে এক্সপেরিমেন্টস রান করবেন এবং দেখবেন কোন কোন ছবির মধ্যে হচ্ছে সিটিআরটা বেশি আসছে, যেটার মধ্যে মানুষ বেশি সেল নিয়ে আসছে, যেটার মধ্যে সিটিআর বেশি আসছে, আপনি ওইটা হচ্ছে পরবর্তীতে ওটা রাখতে পারেন। মানে যেটার মধ্যে এক্সপেরিমেন্ট আপনার ভালো ফলাফল দিবে আপনি সেটাকে হচ্ছে আপনার ব্র্যান্ডের মধ্যে রাখতে পারেন। বাকি যেটা আপনার কম ফলাফল দিচ্ছে সেটা আপনি রাখবেন না। এরকম করে টাইটেলের মধ্যে, বুলেট পয়েন্টসের মধ্যে, ডেসক্রিপশনের মধ্যে প্রত্যেকটার মধ্যে আপনি হচ্ছে এই এক্সপেরিমেন্টস রান করতে পারবেন। এটা হচ্ছে ম্যানেজ এক্সপেরিমেন্টের একটা বিষয়। আবার আরেকটা জিনিসও করা যায়, সেটা হচ্ছে কাস্টমার এঙ্গেজমেন্ট। কাস্টমার এঙ্গেজমেন্ট জিনিসটা হচ্ছে কিছুটা ইমেইল মার্কেটিংয়ের মতো। যখন আপনার ব্র্যান্ড এনরোল করা থাকবে এবং কেউ ধরেন আপনার ব্র্যান্ডকে তার ভালো লাগছে, ফলো করছে এরকম, তখন ইমেল মার্কেটিংয়ে যেমনভাবে সরাসরি আপনি তাকে ফলো আপ, যখন কোনো একটা প্রোডাক্ট লঞ্চ হবে আপনি তাকে সরাসরি জানাতে পারেন, তো অ্যামাজনের থ্রুতেই আপনি হচ্ছে তাকে এভাবে জানাতে পারবেন যে আপনার একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে। তো এই ধরনের অনেক ফিচার আপনি ব্র্যান্ড যদি আপনার ইনরোল করা থাকে অ্যামাজনের মধ্যে আপনি পাবেন। তো এখন চলেন আমরা ব্র্যান্ড ডকুমেন্টসগুলোর প্রত্যেকটা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। ব্র্যান্ড ডকুমেন্টসগুলোর মধ্যে প্রথমে হয়ে থাকে ট্রেডমার্ক সিরিয়াল নাম্বার অথবা ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন। তো আমরা যেহেতু বাংলাদেশি, তো ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন করার পূর্বে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ব্র্যান্ডের জন্য যে নামটি নির্ধারণ করছেন, যেটাকে নিয়ে আপনি ট্রেডমার্কটা অ্যাপ্লিকেশন করবেন, সেটা ইউএসপিটিওতে কি ফাঁকা আছে নাকি নাই, এই জিনিসটা আপনাকে প্রথমে চেক করতে হবে। তো আপনারা ট্রেডমার্ক সার্চ করার জন্য যেটা ইউএসপিটিওর অফিসিয়াল পেজ, আপনি সেখানে চলে যাবেন এবং আপনার এই যে অফিসিয়াল পেজে চলে যাবেন এবং এই যে এখানে সার্চ ইউর ট্রেডমার্ক ডাটাবেস, সার্চ আওয়ার ট্রেডমার্ক ডাটাবেস, এখানে গিয়ে যে সার্চ সিস্টেম আছে সেখানে গিয়ে আপনার যে ট্রেডমার্কটা সেটা সার্চ করবেন। আমি একটা র্যান্ডমলি সার্চ করলাম যে এটা আছে কি নাই, তো দেখা যাচ্ছে যে এটা এখানে ট্রেডমার্কটা অ্যাপ্লিকেশন, এই ট্রেডমার্কটা আসলে এখনও পর্যন্ত এখানে এনরোল করা নাই। তো আপনি একটা জিনিস ক্লিয়ার করবেন যে আপনার যে ব্র্যান্ডটা নিয়ে আপনি কাজ করবেন সেটা যেন এখানে কোনো অ্যাপ্লাই করা কিংবা রেজিস্টার্ড করা না থাকে। যদি আপনার ট্রেডমার্ক এখানে রেজিস্টার্ড করা না থাকে তাহলে আপনি পরবর্তীতে এই ট্রেডমার্কটা রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যদি থাকে তাহলেও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু একটা সমস্যা হবে, সেটা হচ্ছে আপনার ব্র্যান্ডে কনফ্লিক্ট চলে আসবে। আর কনফ্লিক্ট চলে আসলে আপনার বিভিন্ন হ্যাসেল পোহাতে হবে অ্যাটর্নিকে নিয়ে। তো এগুলোর কনফ্লিক্টে না যাওয়াই ভালো। আপনার এমন কোনো আপনার এমন ব্র্যান্ডের নাম নিয়েই কাজ করবেন যেটার মধ্যে আসলে সাধারণত কনফ্লিক্ট নেই। তো ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন, যেহেতু আমরা ইউএস রেসিডেন্স না, তো আমরা সরাসরি ট্রেডমার্কে অ্যাপ্লিকেশন করতে পারবো না। যেমনটা আমরা এলএলসির ক্ষেত্রে করতে পারছি, এভাবে আমরা নিজে থেকে ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন করতে পারবো না। তো আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে কোনো একজন ইউএস অ্যাটর্নির মাধ্যমে ট্রেডমার্কটা অ্যাপ্লিকেশন করাতে হবে এবং ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের পুরো প্রসেসটা সেই অ্যাটর্নি হ্যান্ডেল করবে। তো এই অ্যাটর্নিগুলো সাধারণত কোথায় পাওয়া যায়? আপনি চ্যাট জিপিটিতে ট্রেডমার্কের অ্যাপ্লিকেশন করার জন্য এবং ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের প্রসেসের জন্য কোথায় অ্যাটর্নি পাওয়া যায় সেটা লিখে সার্চ করলে ও কয়েকটা সাইট আপনাকে দিবে। তার মধ্যে একটা কমন এবং পপুলার সাইট হচ্ছে আপ কাউন্সিল। আপনারা এই যে আপ কাউন্সিলে গিয়ে আপনারা জব পোস্ট করতে পারেন এবং আপনারা এখানে হচ্ছে আপনার কি প্রয়োজন, আপনি কিসের জন্য অ্যাটর্নি নেবেন বা জব কিসের জন্য আপনি পোস্ট করতেছেন সেটা উল্লেখ করে আপনি যদি জবটা পোস্ট করে দেন তাহলে সেখানে বিভিন্ন এই জবের যারা এই জব রিলেটেড যারা কাজ করে থাকে তারা আপনাকে হচ্ছে অফার করবে। তো আমরা অনেক দিন পূর্বে আপ কাউন্সিলে অ্যাটর্নির জন্য হচ্ছে জব পোস্ট করছিলাম। সেখান থেকে যারা হচ্ছে আমাদের জবের জন্য আমাদেরকে যারা যারা নক করছে, দু একজনের রিপ্লাই আমরা আপনাকে দেখাই দিছি। যেমন আমরা মেসেজ অপশনে গিয়ে তারা আমাদেরকে অফার করছিল যে তারা হচ্ছে ক্লাস ফি বাদ দিয়ে একটা ক্লাস ফি হয়ে থাকে হচ্ছে $350 মতো। তারা ক্লাস ফি বাদ দিয়ে তারা ট্রেডমার্ক ফাইলিংয়ের জন্য এই সার্ভিসের জন্য তারা $1500 মতো অফার করতেছে বা $1500 তারা চার্জ করবে। এরকম আরও অনেকজন আছে যারা হচ্ছে একজন এক একটা চার্জ করছে। যেমন সে হচ্ছে ক্লাস ফাইলিং ফি হিসেবে $350 আর তার নিজস্ব সার্ভিস চার্জ হিসেবে সে রাখছে হচ্ছে $750। তো আপনারা যদি এখান থেকে এইভাবে জব পোস্ট করেন তাহলে এরকমই 600, 650, 700 এইরকম
রেঞ্জের মধ্যে আপনারা অ্যাটর্নি পেয়ে যাবেন, এবং তারা হচ্ছে আপনার কাজটা লিগ্যালি করবে। এটা হচ্ছে লিগ্যাল প্রসিডিউর। এখন এক্ষেত্রে অনেক ইনলিগ্যাল প্রসিডিউর আছে, তো আপনারা যাদের মাধ্যমে কাজগুলো করাই নেবেন আপনারা এটা ইনশিওর করবেন যে আসলে তারা কাজকে ঠিক মতো করতেছে কিনা। কারণ আপনারা তো জানেন আমরা তো বাঙালি, আমরা 5,000 টাকা বা 10,000 টাকা লোভ সামলাইতে পারি না। যখন আপনি 1 লাখ টাকা এরকম কাজ দিবেন তখন স্বাভাবিকভাবেই যদি তার সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে সে কি করবে এটা আপনার ধারণার বাইরে। যেমন কয়েকদিন আগে আমাদের কাছে কিছু কেস আসছিল, একটা কেস এইরকম যে সে একটা সুনামধন্য আইটি কোম্পানি থেকে ব্র্যান্ডেড ডকুমেন্টস ফরমেশন করছে, ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের কাজ করাইছে। তো যাদের কাছ থেকে সে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করাইছে তাদেরকে ফুল ডকুমেন্টস বোঝাই দিছে। এই ডকুমেন্টসের মধ্যে সাধারণত কোনো সে ত্রুটি বা কিছু পায় নাই, সব কিছু সব জায়গায় অ্যাক্টিভ, সব কিছু ঠিকঠাক। কিন্তু কয়েকদিন পরে তার উপরে একটা কেস চলে আসছে যে আপনি একটা বিশাল বড় ঝামেলা ক্রিয়েট করছেন। তো যখন সে এই কেসটা খুলছে এবং ভিতরে দেখছে যে কী কাহিনী, তখন দেখতেছে যে যে ব্যক্তি বা যে এই এলএলসিটা ফরমেশন করাইছে সে একজন অ্যাটর্নি কিন্তু নিজে কিন্তু ফরমেশন করায়নি। সে কী করছে, অ্যাটর্নির ইনফরমেশন সে ইউজ করছে সেই অ্যাটর্নির অজান্তে। এবং যখন 6 মাস 7 মাস পরে এই ইউএসপিটিও থেকে ওই অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করা হয়েছে যে আপনি যে এলএলসিটা ফরমেশন করছেন, আপনি যে ট্রেডমার্কটা ফরমেশন করছেন সেটার ব্যাপারে কিছু কথাবার্তা ছিল, তখন ওই অ্যাটর্নি সরাসরি বলছে যে না, এরকম কোনো ট্রেডমার্ক সে ফরমেশন করে নাই বা এইরকম কোনো ট্রেডমার্কের সে অ্যাপ্লিকেশন করে নাই। তখন ইউএসপিটিও থেকে তার ট্রেডমার্কটা বাদ করে দেওয়া হয়েছে, এবং ওই অ্যাটর্নি কী করছে, যে ব্যক্তি এটা ফরমেশন করছে তার উপরে কেস করে দিছে। এখন ফরমেশন তো কে করছে এটা তো আসলে কথা না, কথাটা হচ্ছে এই ব্র্যান্ডটা আসলে কার। তো যে ব্যক্তির ব্র্যান্ড তার উপরে পুরো কেসটা চলে আসছে। এখন সমস্যাটা জাস্ট এইভাবে ক্রিয়েট হয়েছে এমনটা না যে তার ব্র্যান্ডটা বাদ হয়ে গেছে, এমনটা জাস্ট না, বরং তার উপরে কেস চলে আসছে যে সে হচ্ছে সে ইনলিগ্যালভাবে ফেক ইনফরমেশন ব্যবহার করে ফেলছে। তো আপনারা যদি এগুলো না বোঝেন, মানে যাদেরকে দিচ্ছেন তারা কি করতেছে না করতেছে এগুলো যদি আপনি না খেয়াল করেন, না বোঝেন, তাহলে আপনারা এমন এমন প্রবলেমে পড়বেন যেটা আসলে ওই যাদের কাছে আপনি ফরমেশন করেছেন তারাও আপনাকে হেল্প করবে না, উল্টা দিকে আপনার আসলে আপনার লাইফের মধ্যে রিস্ক চলে আসবে। তো এই বিষয়গুলোকে আপনারা নিজে থেকে মেনটেন করার চেষ্টা করবেন। এবং এই জন্য আমরা বলে থাকি যে আপনার যতগুলো ডকুমেন্টস আছে এগুলো আপনারা নিজে ফরমেশন করার ট্রাই করবেন। যদি আপনি এগুলো ফরমেশন করতে না পারেন তাহলে এমন কাউকেই দিবেন যে ভরসার যোগ্য এবং সে কি করতেছে না করতেছে এটা আপনার জানা, আপনার কাছে সব কিছু পানির মতো ক্লিয়ার, এমনটা না যে সে লুকে লুকে সব কিছু করতেছে, এমনটা না। তো আমরা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন বা ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন সম্পর্কে জানলাম। যখন আপনার ট্রেডমার্কটা অ্যাপ্লিকেশন করে ফেলবে তখন হচ্ছে ওইখানে কিন্তু অ্যাক্টিভ করে দেয়। তো আপনি যখন হচ্ছে ওখানে অ্যাক্টিভ দেখতে পারবেন তারপরেই আপনি আপনার ট্রেডমার্কটা আপনার অ্যামাজন যে ব্র্যান্ড রেজিস্ট্রি আছে সেটার জন্য আপনি অ্যাপ্লাই করে, সেটা ব্র্যান্ড রেজিস্ট্রির জন্য অ্যাপ্লাই করে ওই ব্র্যান্ডটাকে অ্যামাজনের মধ্যে ইনরোল করায় ফেলতে পারবেন। তো তার পরবর্তী বিষয় হচ্ছে ট্রেডমার্ক সার্টিফিকেট। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার পর 7 থেকে 8 মাস যখন ইউএসপিটিটা পুরোটাই রিভিউ করার পরে 7 থেকে 8 মাস পরে তারা হচ্ছে আপনার মেইলের মধ্যে এই মেসেজ পাঠাবে যে আপনার ট্রেডমার্কটা যদি কোনো সমস্যা না থাকে, যদি কোনো কনফ্লিক্ট বা এরকম কোনো প্রবলেম না থাকে, তাহলে তারা হচ্ছে আপনার এই ট্রেডমার্কটাকে লাইভ করে দিবে। লাইভ করে দিলেই আপনার যে ট্রেডমার্কের যে সার্টিফিকেট এটা আপনার যে ইমেইল, সেই ইমেইলের মধ্যে অটোমেটিকলি চলে আসবে। তো এটা হচ্ছে ট্রেডমার্ক সার্টিফিকেটের পার্ট। তার পরবর্তী পার্ট হচ্ছে অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রি অ্যাপ্রুভাল। তো এটা আমরা আসলে আপনার এইভাবে বললেও আপনারা বুঝবেন না, এখানে আসলে অনেক জটিল বিষয় আছে। তো আমরা সাধারণত বৃহস্পতিবারে সাপোর্ট দিয়ে থাকি। তো আপনারা বৃহস্পতিবার সন্ধ্যা 6টার পর বাংলাদেশ টাইমে যদি কারো ব্র্যান্ড রেজিস্ট্রি অ্যাপ্রুভাল রিলেটেড বিষয় থাকে, যে আপনি ট্রেডমার্ক করাইছেন যে কোনো কারো কাছ থেকে, এখন আপনার ব্র্যান্ডটাকে অ্যামাজনের মধ্যে এনরোল করাতে হবে, তাহলে আপনারা আমাদের শিডিউল বুক করে রাখতে পারেন, ওই সময় করে আপনার এই কাজগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করব। তার পরবর্তী বিষয় হচ্ছে GS1 বারকোড সার্টিফিকেট। তো GS1 বারকোড সার্টিফিকেট হচ্ছে যখন আপনি প্রাইভেট লেভেলে কোনো একটা লিস্টিং করবেন তখন সেই লিস্টিংয়ে যে অ্যাসিড নাম্বারটা, এমনিতে তো জেনেরিক বা MPL লিস্টিং করার সময় অ্যামাজন থেকে নিজে থেকে একটা অ্যাসিড নাম্বার দিয়ে দেয়, কিন্তু আপনি যখন ট্রেডমার্ক করে প্রাইভেট লেভেলে একটা প্রোডাক্ট লঞ্চ করবেন তখন আপনার ওই একটা লিস্টিংয়ের জন্য আপনার একটা নিজস্ব বারকোড লাগবে। তো এই বারকোডগুলো কোথায় পাবেন? তো এই বারকোডগুলো আপনি পাবেন হচ্ছে
এই যে আপনি GS1 US লিখে সার্চ দিলে এই সমস্ত যে ওয়েবসাইটটা পাবেন, GS1US.org। এখান থেকে আপনি হচ্ছে প্রথমে আপনি সাইন ইন করে এখানে ড্যাশবোর্ড ওপেন করে পরবর্তীতে আপনি হচ্ছে এই বারকোডগুলোর মধ্যে কোনো একটা কিনে নিতে পারেন ইনিশিয়াল পর্যায়ে। এখানে বারকোডগুলো বলে দিচ্ছে যে যদি আপনি 1টা থেকে 10টা বারকোড নেন, মানে আপনি 10টা লিস্টিংয়ের মধ্যে 10টা বারকোড লাগাইতে পারবেন $250। আর যদি আপনি 1 থেকে 100টা বারকোড নেন তাহলে হচ্ছে $750। এরকম করে সে হচ্ছে সব কিছু উল্লেখ করে দিচ্ছে। তো আপনার এখান থেকে এই বারকোডগুলো কিনে ফেলতে হবে। তো এখানে কথা হচ্ছে, আমরা তো দেখালাম কীভাবে আপনি GS1 বারকোডগুলো কিনতে পারবেন। তো এখানে লেখা আছে GS1 বারকোড সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটটা আপনি কোথায় পাবেন? যখন আপনি এখান থেকে কোনো একটা প্ল্যান কিনবেন, তারপরে আপনি এখানে লগ ইন করার পরে আপনার ড্যাশবোর্ড ওপেন করবেন, তখন তারা আপনাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করবে। এই সার্টিফিকেটটা কিন্তু ইনিশিয়াল পর্যায়ে কোনো কাজ নেই, কিন্তু যখন আপনার লিস্টিংটা ব্লক হয়ে যাবে কোনো একটা কারণে, হয়তো কোনো একটা প্রবলেমে পড়লে হয়তো লিস্টিংটা ব্লক হয়ে যেতে পারে কোনো একটা কারণে, যদি ব্লক হয়ে যায় তখন এই সার্টিফিকেটটা আপনি অ্যামাজনকে দিলে সেটা আপনার রিকভারির ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে। তো পরবর্তী বিষয় হচ্ছে কপিরাইট ডকুমেন্টস। তো কপিরাইট ডকুমেন্টস হলো, যদি আপনি আপনার কোনো প্রোডাক্ট নিজে ম্যানুফ্যাকচারিং করেন এবং আপনি চাচ্ছেন যে আপনার এই প্রোডাক্টের শেপ বা লোগো, কন্টেন্ট, পিকচার, এ ধরনের আদার্স যে সমস্ত প্রপার্টিগুলো আছে এগুলো কেউ ইউজ না করুক, তাহলে আপনি সিম্পলভাবে এই যে এই ওয়েবসাইটটা আমি দেখাই দিয়েছি আপনাকে, আপনি হচ্ছে এই যে এটা copyright.gov, এই ওয়েবসাইটে গিয়ে আপনার প্রোডাক্টের MSDS ফাইল, ল্যাব টেস্ট সার্টিফিকেট এবং আপনার প্রোডাক্টের যে শেপ যেটার উপর আপনি আসলে কপিরাইট করাতে যাচ্ছেন, এটার যে সমস্ত সার্টিফিকেটগুলো আছে এগুলো প্রোভাইড করে আপনি আবেদন করতে পারেন। তারপর তারা আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করলে আপনি আপনার কম্পিটিটরের যে প্রোডাক্ট লিস্টটা আছে, যদি কেউ আপনার প্রোডাক্টের লিস্টিং আসলে কেউ কপি করে না, জাস্ট শুধু আপনার প্রোডাক্টের মতো যদি কেউ একটা অন্য প্রোডাক্ট লঞ্চ করে, তাহলে আপনি তার উপরে কপিরাইট ক্লেম মেরে দিতে পারবেন। আপনি অ্যামাজনকে আপনার এই সার্টিফিকেট প্রোভাইড করলে অ্যামাজন থেকে তার কাছে হচ্ছে কপিরাইট ক্লেম চলে যাবে। তো বলাই যায় যে এটা হচ্ছে আপনার প্রোডাক্টের জন্য একটা ব্যারিয়ার। অনেকে বলে না যে প্রোডাক্ট বা এমন ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে যে ক্যাটাগরির আসলে ব্যারিয়ার থাকা দরকার। আসলে আপনি এভাবেই আপনার প্রোডাক্টের উপরে ব্যারিয়ার দিয়ে দিতে পারেন। এরকম কোনো আসলে বাস্তবে এরকম কোনো ক্যাটাগরি নাই যে ক্যাটাগরির উপরে এরকম ব্যারিয়ার আছে, কিন্তু আপনি আপনার প্রোডাক্টকে প্রোটেক্ট করার জন্য, এই প্রোডাক্টে অন্য যেন কোনো এই প্রোডাক্টের শেপে বা এই প্রোডাক্ট নিয়ে কেউ যেন না নামতে পারে, সেটার জন্য আপনি এই কপিরাইট ক্লেমের এই ব্যাপারটা করে রাখতে পারেন। তারপরের বিষয়টা হচ্ছে সাপ্লায়ার এগ্রিমেন্ট। তো সাপ্লাই এগ্রিমেন্ট হচ্ছে আপনি যখন কোনো OEM সাপ্লায়ারগুলো আছে এদের সঙ্গে যখন আপনি কাজ করবেন, আপনার যখন নিজস্ব ফর্মুলা নিয়ে কাজ করা হবে, অনেক বিউটি ক্যাটাগরির এরকম প্রোডাক্ট আছে, সিরাম আছে কিংবা ফাউন্ডেশন আছে, তো আপনার নিজস্ব ফর্মুলা থাকে এগুলোতে। তো আপনি হচ্ছে সাপ্লায়ারের সঙ্গে এগ্রিমেন্ট করে ফেলবেন যে সে যেন এই ফর্মুলাটা কোথাও লিক না করে। কিন্তু আপনি যদি এমন প্রোডাক্ট নিয়ে কাজ করেন যেটা আসলে অন্য কারো কপি প্রোডাক্ট, কিংবা এমন কোনো প্রোডাক্ট যেটা প্লাস্টিকের প্রোডাক্ট বা যে কোনো শেপের প্রোডাক্ট, তো সেক্ষেত্রে আপনি সাপ্লায়ারের ব্যাপার এখানে আসলে এগ্রিমেন্টের কোনো কিছু নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার ব্র্যান্ডের অথেন্টিসিটি মেনটেন করাটার জন্য ফর্মুলাটা গোপন রাখাটা আবশ্যক, তো সেক্ষেত্রে আপনি আপনার সাপ্লায়ার যারা আছে, ODM কিংবা OEM সাপ্লায়ার যারা আছে, তাদের সঙ্গে আপনারা এগ্রিমেন্ট করে ফেলতে পারেন যে তারা যেন এই ফর্মুলাটাকে লিক না করে। তো পরবর্তী বিষয় হচ্ছে QC ইন্সপেকশন রিপোর্ট। তো QC ইন্সপেকশন রিপোর্ট হচ্ছে যখন আপনি অ্যাজ এ ম্যানুফ্যাকচারার বা একজন অ্যামাজন সেলার হিসেবে কোনো একটা প্রোডাক্ট লিস্টিং করার পরে, আপনি কোনো একটা জিনিস প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করার পরে শিপিংয়ের পূর্বে আপনি কোনো একটা QC টেস্ট, কোয়ালিটি চেক কোম্পানির থেকে, ইন্সপেকশন কোম্পানি থেকে আপনি আপনার টেস্ট রিপোর্টটা বের করেন, সেটা হচ্ছে QC ইন্সপেকশন রিপোর্ট। যে আপনার এই প্রোডাক্টটা, তার প্যাকেজিং কেমন, তার আপনি যেমন রিকোয়ারমেন্ট দিয়েছেন সে অনুযায়ী হয়েছে কিনা। তো QC ইন্সপেকশন কোম্পানিগুলোর মধ্যে সাধারণত SGS, ইন্টারটেক, QIMA এই ধরনের অনেক কোম্পানি আছে চায়নাতে, আপনি তাদের থ্রুতেও QC চেক করতে পারেন। আবার লোকালি অনেক কোম্পানি আছে, তাদের থ্রুতেও আপনি আসলে চেক করতে পারেন। আমরা প্রথমে এই ধরনের কোম্পানি থেকেই করাইছি, পরবর্তীতে আমরা আসলে বিকল্প বের করে ফেলছি লোকালিভাবেই। তো আপনারা অবশ্যই এই QC চেকটা খুব ভালোভাবে করবেন, কারণ দেখা যায় যে QC টেস্ট যদি না করা হয় আর কোনো একটা প্রোডাক্ট নিয়ে অ্যামাজনে নামা হয়, পরবর্তীতে ওই প্রোডাক্টটা ব্যাড রিভিউ আসা শুরু করে, তখন প্রোডাক্টটা উঠানো খুব কষ্ট হয়ে যায়।
তো যদি কিউসি টেস্ট করা হয় তখন যেটা ব্যাড রিভিউ আসার সম্ভাবনা সেগুলো আপনি আপনার লিস্টিংয়ের মধ্যে ভালোভাবে ইনরোল করে রাখেন, তাহলে সে হচ্ছে আপনার উপর ব্যাড রিভিউটা দিতেও পারবে না। আবার যদি কেউ আপনার জন্য রিপোর্ট করে, ধরেন কেউ আপনি একটা সিরাম বিক্রি করতেছেন, তো কেউ হচ্ছে আপনার উপর রিপোর্ট করলো যে সে সিরামটা ইউজ করার কারণে তার ত্বক ঝলসে গেছে। এখন আপনি কি করতে পারেন, আপনি আর অ্যামাজন কি করছে, আপনার লিস্টিংটাও ব্লক করে দিয়েছে। তখন আপনি অ্যামাজনকে এই কিউসি ইন্সপেকশনের যে রিপোর্ট আছে এটা আপনি প্রোভাইড করতে পারেন, যে আপনি এটার মধ্যে এবং আপনি লিস্টিংয়ের মধ্যেও লিখে রাখছেন যে যদি কারো ফাঙ্গালের প্রবলেম থাকে তাহলে এই সিরামটা ইউজ করলে তার হচ্ছে মুখ ঝলসে যাবে। এটা খুব সুন্দরভাবে আপনি আপনার লিস্টিংয়ের মধ্যে লিখেও রাখছেন কোনো একটা জায়গায়। এবং আপনি যখন রিপোর্টটা এখানে সাবমিট করবেন, যে রিপোর্টের মধ্যেও এমনটা লেখা আছে, তখন কী করবে অ্যামাজন আপনার লিস্টিং যেটা ব্লক করে রাখছিল ওটা হচ্ছে আপনার খুলে দিবে। তো এটা হচ্ছে কিউসি ইন্সপেকশন রিপোর্টের বিষয়। তো পরবর্তী বিষয় হচ্ছে প্রোডাক্ট কমপ্লায়েন্স সার্টিফিকেট। তো প্রোডাক্ট কমপ্লায়েন্স সার্টিফিকেট হচ্ছে সহজ ভাষায় যদি আমি বলতে চাই তাহলে প্রোডাক্ট সেফটি সার্টিফিকেট। বিভিন্ন সেফটি ক্যাটাগরি থাকে, যেমন বেবি ক্যাটাগরি, ফুড আইটেম। তো এই প্রোডাক্টের এই ক্যাটাগরিগুলোর মধ্যে সাধারণত সেফটি সার্টিফিকেটের প্রয়োজন হয়, যে এই প্রোডাক্টগুলো যখন আপনি ইউএসএ বা যে দেশে ঢুকাবেন তখনই তারা আসলে এই সার্টিফিকেটগুলো আপনার থেকে দাবি করে। এখন আপনার কথা হচ্ছে এই সার্টিফিকেটগুলো আপনি কোথায় পাবেন? তো আপনি যেই ম্যানুফ্যাকচারিং কোম্পানির সঙ্গে কাজ করতেছেন, যাদের থেকে আপনি প্রোডাক্ট বানিয়ে নিচ্ছেন, তাদের কাছে স্বাভাবিকভাবে এই সমস্ত সার্টিফিকেটগুলো তাদের কাছে থাকে। এখন আপনি যখন প্রাইভেট লেভেল লঞ্চ করতেছেন, এটা তো তারা তাদের কোম্পানির নামে করে রাখছে। এখন আপনার কোম্পানির নামে সেটা কীভাবে হবে? তো তাদের সঙ্গে আপনি কথাবার্তা বলতে পারেন, সামান্য কিছু চার্জের বিনিময়ে তারা এটা করে দিবে আপনার নামে। অথবা যে কিউসি টেস্টের যে কোম্পানিগুলো আমরা কথা বললাম, যে কিউসি ইন্সপেকশন রিপোর্ট যাদের কাছ থেকে আপনি বানাবেন, তাদের কাছ থেকেও আপনি হচ্ছে প্রোডাক্ট কমপ্লায়েন্স সার্টিফিকেট বানিয়ে নিতে পারেন। তাদের ল্যাব টেস্টের যে সার্টিফিকেটগুলো ওগুলোই সাধারণত প্রোডাক্ট কমপ্লায়েন্স সার্টিফিকেট হয়ে থাকে। তো প্রাইভেট লেভেল বিজনেসের মধ্যে এই যে এখানে প্রোডাক্ট বিজনেসের নলেজে যে পার্টগুলো আছে, অর্থাৎ প্রোডাক্ট রিসার্চ, সাপ্লায়ার, শিপিং, লিস্টিং, পিপিসি, এক্সটার্নাল মার্কেটিং, গ্রোথ, এগুলো আপনার জানা থাকতে হবে। এগুলো কমসে কম 70% আপনার জানা থাকতে হবে, যেন আপনি বুঝতে পারেন যে আপনি যদি কাউকে কাজ হ্যান্ড ওভারও করেন লিস্টিংয়ের জন্য বা পিপিসির জন্য, আপনি যেন বুঝতে পারেন সে কি 30% কাজ করতেছে নাকি 90% কাজ করতেছে। এটার জন্য আপনার হচ্ছে জানা থাকতে হবে। আর বিষয় হচ্ছে ডকুমেন্টসের যে পার্টগুলো, যেগুলো দিয়ে আপনি হচ্ছে প্রাইভেট লেভেলে নামে যেতে পারবেন ইনিশিয়াল পর্যায়ে, সেটার জন্য হচ্ছে ইউএসের এলএলসি, এটা আপনার প্রোটেকশনের জন্য। অপারেটিং এগ্রিমেন্ট খুবই দরকারি এমনটা না। বিজনেস অ্যাড্রেস তো আপনি এলএলসির মধ্যেই পাবেন। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি হচ্ছে বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে ফেলবেন আপনার এলএলসির থ্রুতে। আর ব্র্যান্ডেড ডকুমেন্টসের মধ্যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আর হচ্ছে অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রেশন অ্যাপ্রুভাল। আপনি আপনার নিজস্ব প্রোডাক্ট সেল করলে জিএস বারকোডটাও নিয়ে নিতে পারেন, এবং আপনার এই যে সেফটি যে সার্টিফিকেটগুলো এগুলো আপনার দরকার পড়বে। এতটুকুই। আপনার যদি এই জিনিসগুলো থাকে তাহলে আপনি প্রাইভেট লেভেল ইনিশিয়াল পর্যায়ে শুরু করতে পারেন।